আপনি কি মনে করেন যে এই জায়গায় থেকে তিনি কি এভাবে বলতে পারেন কিনা? যদিও এটা নতুন নয়, তিনি কিন্তু এর আগে বলেছেন যে ছাত্ররা তার প্রাথমিক নিয়োগকর্তা এবং তিনি সে কথা একাধিকবার বলেছেন। ফলে ছাত্ররা যদি তার পরামর্শে একটি রাজনৈতিক দল গঠন করে তাহলে সেই দলের প্রতি তার এক ধরনের অনুরাগ তৈরি হবে বা ভবিষ্যতে তিনি সেই দলকে ফেভার করবেন। এবং এই প্রশ্নে কেউ কেউ কথা বলা শুরু করেছেন যে ডক্টর ইউনূস নিরপেক্ষ নীতিকে তিনি অবলম্বন করছেন না এবং তাকে কেউ কেউ এক ধরনের জবাবদিহিতার মুখোমুখি করতে চান। আপনি কি মনে করেন? ধন্যবাদ জনাব আশরাফুল আজম খান। একই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে এবং আমার সহালোচক আজহার ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের মধ্যে কিন্তু কিছুটা জবাব লুকিয়ে আছে যে ছাত্ররা তার নিয়োগকর্তা। ছাত্রদের অবস্থান কি ছিল? ছাত্রদের অবস্থান ছিল এদেশের সবচেয়ে বড় যে দুটি দল তাদের একটি দলের বিপক্ষে এবং এদেশের যে সরকার ছিল তার বিপক্ষে। তো একটি বড় দল এবং সরকারের বিপক্ষে অবস্থানকারী ছাত্ররা যদি তাকে নিয়োগ দিয়ে থাকে তাহলে তো তার নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। যদি বড় দুটি দল বা সবগুলো দল মিলে তাকে নিয়োগ দিত তাহলে নিরপেক্ষতার প্রশ্ন আসতো যে সবাই তাকে নিয়োগ দিচ্ছে, সে এক পক্ষে যাচ্ছে কেন? তিনি তো পক্ষে যাবেনই, কারণ তার নিয়োগটা তো এক পক্ষে, বিশেষ করে ছাত্রদের। এবং ছাত্রদের পাশে যে সমস্ত রাজনৈতিক দল ছিল তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেটা ন্যায় ভিত্তিক কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু তিনি তো তাদের পক্ষেই থাকবেন। এটি হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে তিনি এটা পারেন কিনা। বাংলাদেশের মসনদে যারা থাকেন তারা সবই পারেন, কি পারেন না? তাদের জন্য কখনোই আইন কোনো বাধা না, সংবিধান কোনো বাধা না, কোনো নিয়ম কোনো বাধা না, কোনো নৈতিকতা কোনো বাধা না, তারা সবকিছুই পারেন। তবে উচিত কিনা সে প্রশ্ন তোলা যায়, অবশ্যই উচিত নয়। আজহার ভাই যেরকম বলেছেন যে অনেক কথা বলতে গিয়ে দু একটা কথা আমাদের এরকম হতে পারে যেটা হয়তো আমি বলতে চাইনি বা বলা উচিত হয়নি, সেরকম বলে ফেলতে পারি। তিনি যদি এই মানসিকতা থেকে বলে থাকেন তাহলে সেটা নিয়ে তো সমালোচনার কিছু নেই। আর তিনি যদি সিরিয়াসলি সে বিষয়টি বলে থাকেন তাহলে সুনির্দিষ্টভাবে আমি কিছু পয়েন্ট দিয়ে এখানে বোঝাবো যে তিনি কথাটি বলে ঠিক কাজ করেননি কেন। প্রথমত, তিনি যে দায়িত্ব নিয়েছেন সেটা হচ্ছে এই দেশের স্ট্রাকচার চেঞ্জ করার, সিস্টেম চেঞ্জ করার। সেই সিস্টেম যদি চেঞ্জ হয় তাহলে সরকারে যেই থাকুক না কেন নিরপেক্ষ নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ থাকার কথা না। এদিক থেকে বিএনপির অভিযোগটা বা যারা অভিযোগ করছেন তাদের অভিযোগের কোনো ভিত্তি থাকবে না যদি আমাদের স্ট্রাকচার আমরা পরিবর্তন করতে পারি। কারণ এরপরে কোনো না কোনো দল তো সরকারে থাকবে, তারা যদি সেই নির্বাচনকে প্রভাবিত করতে পারে তাহলে তো স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না, তাহলে তো আমাদের কাঠামো পরিবর্তন হচ্ছে না, তাহলে তো সংস্কার হচ্ছে না। সরকার যদি একটা নির্বাচনকে প্রভাবিত করে তার দিকে নিয়ে যেতে পারে, সেই সিস্টেমকে আমরা প্রত্যাশা করছি সেটা থাকুক। ইউনূস সরকার যদি একটা রাজনৈতিক দলের পক্ষে থেকে তাহলে কি যায় আসে? যদি আমরা সিস্টেম ঠিক করে ফেলতে পারি কিছু যায় আসে না। তিনি না থাকলেও পরবর্তী একসঙ্গে থাকবেন। এখন হচ্ছে দ্বিতীয় প্রসঙ্গ, তিনি ছাত্রদের মধ্য থেকে একটু বলি, একটু যায় আসে। বলা হয়েছিল যে আওয়ামী লীগের সময় আমরা একটা বিতর্ক দেখেছি নির্বাচন ব্যবস্থা নিয়ে, তখন এভাবে কথাটা এসেছিল যে নির্বাচনকালীন সরকার, আমরা একটা সরকার হবে, সেখানে নির্বাহী প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে, রুটিন ওয়ার্কগুলো তারা পরিচালনা করবে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেও কি এসে যায় যদি সিস্টেমে সেই মানে ক্ষমতাটাকে দেয়া যায় নির্বাচন। এবং এটা বলা হয়েছিল যে নির্বাচন কমিশনই সেই সময় সব পরিচালনা করবে, কিন্তু তারপরেও কিন্তু সেই সময় দলগুলো, বিএনপি সহ অপরাপর দলগুলো কিন্তু বিরোধিতা করেছে যে সরকার প্রধান শেখ হাসিনা থাকলে সেটা নিরপেক্ষ নির্বাচন হবে না। ফলে কোনো সরকার প্রধান যদি কোনো দলের প্রতি পক্ষপাতিত্বশীল আচরণ করে বা কোনো দলের প্রতি আশীর্বাদের হাত রাখে তাহলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে কিনা। আমি তো সেই কথাটি বলছি, যদি আমাদের স্ট্রাকচার দুর্বল হয়, যদি আমার সিস্টেমে গলদ থাকে তাহলে সম্ভব। তাহলে সরকার প্রধান বললাম তো সে যা খুশি তাই করতে পারে। আর এখন একজন সরকার প্রধান কথা দিয়ে যদি কথা না রাখে জনগণের তো কিছু করার নেই। হাজার প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাদের কিছু করার নেই, আফসোস করা ছাড়া, কষ্ট পাওয়া ছাড়া। আমরা তো চাচ্ছি সংস্কারের মধ্য দিয়ে আমাদের স্ট্রাকচার আসবে, সরকার প্রধান যাই বলুক কেন বলছি আমরা জনগণ তো দেখে দিয়েছে যে এই ধরনের আন্দোলনের মধ্য দিয়ে এই ধরনের সরকারগুলোকে
তারা বয়কট করেছে বা তারা বাতিল করেছে। তো সেই কারণে মানে করার নাই বলছেন কেন আপনি? আরেকটি বিষয় যে আপনি নিজেও বলছেন যে এই ডক্টর ইউনূস কিন্তু আন্দোলনের ফসল হিসেবে এসছে। সে কিন্তু অরাজনৈতিক সরকার হলে তো রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তাদের ক্ষমতায় এসছেন। ফলে ডক্টর ইউনূস তো ছাত্রদের দ্বারা মনোনীত। ফলে এটি তো ছাত্রদেরই সরকার হওয়ার কথা উচিত। কিন্তু আমরা তো সকলেই বলছি এটি আমাদের সবার সরকার। আমাদের সিস্টেমটা যদি এরকম থাকে যেখানে ব্যক্তি মুখ্য হয়ে যায়, ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রক হয়ে যায়, ব্যক্তি এক পক্ষে ঝুলে গেলে সেই পক্ষ জিতে যাবে, এই সিস্টেম দিয়ে তো আমাদের দেশ চলবে না। যেভাবে চলে সেভাবেই চলবে, আমরা তো সেটা চাচ্ছি না। আমরা এমন একটা সংস্কার চাচ্ছি যেখানে ব্যক্তির ইচ্ছায় আমাদের দেশের স্ট্রাকচার, নির্বাচন, আইন, প্রশাসন একটু কোনো দিকে প্রভাবিত হবে না, কোনো দিকে ঝুঁকে যাবে না। আমরা চাচ্ছি সেরকম একটা স্ট্রাকচার। আর যে কথাটা বলছিলাম, তিনি যে কাজটি উচিত হয়নি তার এই কথাটি বলা কেন? কারণ বৈষম্য বিরোধী, আপনি খেয়াল করুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এক ধরনের সর্বদলীয় মানসিকতা, একটা সম্মিলন ক্ষেত্র। তো সেটা ছিল ঐক্যের প্রতীক। সেখান থেকে যদি একটি দল গঠিত হয়, সেটা সমস্ত ছাত্রের প্রতিনিধিত্ব করতে পারবে না। কারণ তারা ৮-১০টা রাজনৈতিক দলের পাশে ১১তম রাজনৈতিক দল হবে, তখন সে কিন্তু একটা পক্ষ হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সবার প্রতিনিধি, সবার অন্তরে তারা আছে। সেখান থেকে যখন আবার সেই 10টা রাজনৈতিক দলের পাশে সে একটা রাজনৈতিক দলের রূপ লাভ করবে, সেটা একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুকে ছুরিকাঘাত করা হবে, তাদের চেতনার বিপক্ষে চলে যাওয়া হবে, তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হবে এবং তাদের স্বপ্নকে হত্যা করা হবে। সুতরাং তার এদের মধ্যে থেকে যে কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে, সেটা হবে আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্য এবং এই ইতিহাসের জন্য সবচেয়ে কলঙ্কিত একটি অধ্যায়। এত সুন্দর সবচেয়ে সাজানো বাগান, এটা হবে একটি দুর্বৃত্তের। আমি একটু যাচাই করে নিতে চাই আপনার কথা। আপনি বলছেন যে এটা দুর্ভাগ্যজনক হবে, কিন্তু আমরা তো একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই। আমরা কিন্তু বাংলাদেশের নতুন ভাষণ, বাংলাদেশ 2.0 দেখতে চাই। আপনি নিজেও বলেছেন, ফলে পুরনো রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক সংস্কৃতি, তাদের নেতা নেতৃত্ব রেখে সেই বাংলাদেশ আপনি কিভাবে গঠন করবেন? কার্যতই প্রশ্ন আসে যে নতুন রাজনৈতিক দল দরকার, এবং তরুণরাই এই আন্দোলন সংগঠিত করেছে। ফলে সঙ্গত কারণে মানুষ তো প্রত্যাশা করতে পারে তরুণদের কাছ থেকে রাজনৈতিক দল। আপনি কেন এটা দুর্ভাগ্য বলে মনে করছেন? হ্যাঁ, আপনি কিন্তু আবারও সেই জায়গায় যাচ্ছেন যে একটা দল খুব শুদ্ধ মানুষ দিয়ে শুদ্ধ প্রক্রিয়ায় দেশকে উদ্ধার করবে এই স্বপ্ন দেখছেন বা এই কথা বলছেন। তো তাহলে তো দেশের পরিবর্তন হলো না। তাহলে তো একটা দল, সেই দল যখন ক্ষমতায় যেতে না পারবে বা ক্ষমতা থেকে সরে যাবে, তখন তো দেশ আবার রসাতলে যাবে। আমরা তো সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে দলই আসুক, সেটা নতুন দল হোক, পুরনো দল হোক, দেশের স্ট্রাকচারটা, সিস্টেমটা এরকম হবে যে সে ইচ্ছে করলে জন আকাঙ্ক্ষার বিপক্ষে যেতে পারবে না, তার দায়বদ্ধতা থাকবে। সুতরাং একটি শুদ্ধ রাজনৈতিক দল দিয়ে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে তো সিস্টেম পরিবর্তন হলো না, আমরা সে আগের জায়গাতে থেকে গেলাম। এই স্বপ্নভঙ্গের জন্য আমরা কেন আবার শ্রম এবং সময় ব্যয় করব? ধন্যবাদ। মানে কোন একটি একক দলের উপর ভরসা আপনি না করে কোন একটা না না না, তাহলে তো আমি সেই স্ট্রাকচার চেঞ্জ করলাম না, স্ট্রাকচার চেঞ্জ হলো না। বুল ভাই, কিন্তু সেখানেও একটা প্রশ্ন দাঁড় হয়েছে যে আমাদের রাজনৈতিক দলগুলো বলছে যে আগে নির্বাচন দরকার, কারণ সংস্কার তো অনন্তকাল ধরে হবে, সংস্কার প্রতি মুহূর্তের বিষয়। বিএনপি যেটি বলছে এবং অন্যান্য অপরাপর দলগুলো বলছে যে কতদিন পর্যন্ত এই সরকার ক্ষমতায় থেকে সংস্কার করবে। তাহলে সংস্কার অনেকগুলো বিষয় একসাথে হাত দিয়েছে, ফলে সরকার তো লেজে গোবরে একটা পরিস্থিতি তৈরি করছে। জনজীবনের নানা সংকট ধেয়ে আসছে, এগুলো রাজনৈতিক অবস্থাগুলো মোকাবেলা করা যাচ্ছে না। ফলে একটি নির্বাচিত শক্তিশালী সরকার ছাড়া এই দেশের সংকট থেকে আসলে আশু পরিত্রাণের কোনো উপায় নাই বলে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে।